তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি জ্যাকম্যাট মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি আর্জেন্টিনার কোনো একটা ঘন জঙ্গলের মধ্যে কোনো একটা ঘরের মধ্যে রোমান নামের এই লোকটা বাস করত। আসলে তখন আমরা জানতে পারি যে রোমান একটা সময় গভর্নমেন্ট এজেন্টও ছিল। তবে যখন তার ভাইকে কার্লোস নামের একটা ভয়ঙ্কর ক্রিমিনাল খুন করেছে, তখন থেকেই সে তার জবটা ছেড়ে দিয়েছে শুধুমাত্র তার ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য। আসলে আমরা দেখতে পারি রোমান এই জঙ্গলের মধ্যে তার ভাতিজি জোনার সাথে বাস করত। আসলে জোনা হচ্ছে তার যেই ভাইকে মেরে ফেলা হয়েছে তার মেয়ে। এখন এখানে আসার সঙ্গে সঙ্গেই জোনা তাকে বলে যে সে তার বাবাকে খুবই বেশি মিস করছে, কারণ তার বাবা তাকে যেমন করে ভালোবাসতো পৃথিবীর কেউই তাকে তেমন করে দেখে না। আর এগুলো শোনার পরে বেচারা রোমানও একটু আপসেট হয়ে যায়। তো এরপরে পরদিন সকালবেলা যখন তারা দুজন মিলে চেস খেলছিল, তখনই হঠাৎ করেই তারা একটা শব্দ শুনতে পারে। আসলে যখন তারা সিসিটিভিতে চেক করে তখন তারা বুঝতে পারে কেউ একজন তাদের এদিকে আসছে। তখন রোমান জোনাকে জিজ্ঞেস করে যে তুমি কি তোমার কোনো ফ্রেন্ডকে বলেছিলে এই জায়গাটার কথা? তখন জোনা বলে যে না, আমি তো আমার কোনো ফ্রেন্ডকে বলিনি। আর এইটা শোনার পরে রোমান দ্রুত তার গানটা বের করে নেয়, কারণ সে খুবই অ্যালার্ট হয়েছিল। সে জানতো যে কেউ একজন তো এখানে আসছে যে কিনা তাদের ক্ষতি করতে চায়। তো এরপরে রোমান দ্রুত জোনাকে তার ঘরের মধ্যে যাওয়ার জন্য বলে, কারণ সে এটা খুব ভালো করেই জানতো যে কোনো একটা ঝামেলা তো হতে যাচ্ছেই। আর এটা বলার সঙ্গে সঙ্গেই তাদের উপরে কেউ একজন ফায়ার করা শুরু করে দেয়। আমরা দেখতে পারি কোনো রকমে তারা নিজেদের জীবনটা সেভ তো করে ফেলে, তবে তাদের উপরে এতগুলো গুলি করা হয়েছিল যে তারা কোনোভাবেই কুল কিনারা করতে পারছিল না। তারা কোন দিক দিয়ে যাবে আর কোন দিকে পালাবে সেটাই তারা বুঝে উঠতে পারছিল না। আর তখন আমরা জানতে পারি এখানে যারা আক্রমণ করেছে তারা এসেছে জোনাকে কিডন্যাপ করার জন্য। আর এই জন্য পরবর্তীতে রোমান এক এক করে তাদের সবাইকে ধরে আচ্ছা রকম ধোলাই করে তাদেরকে সেখানে শেষ করে দেয়। আর এরপর ফাইনালি যখন মন্টি নামের এই লোকটা, যে কিনা সেই গ্যাংস্টারের ডান হাত ছিল, সে রোমানের সাথে ফাইট করতে আসে, তখন প্রথমে সে তো রোমানকে আচ্ছা রকম ধোলাই করে। আমরা বুঝতে পারি যে রোমান হয়তোবা পারবে না। তবে একটু পরে রোমান আবার যখন উল্টে তাকে ধরে ফেলে, তখন বেচারা মন্টি আর কিছুই করতে পারে না। পরে ফাইনালি তাকেও এখানে মেরে ফেলা হয়। এখন এখানে এতগুলো লোককে মারার পরে রোমান দ্রুত জোনাকে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। আর রাতের বেলায় সে কল দেয় তার উইল নামের একটা ফ্রেন্ডকে, যে কিনা একটা সময় তার নেবারও ছিল। আসলে এখানে উইল যখন একটা স্টেজে শো করছিল, তখনই সে তাকে কল দিয়ে তার অস্ত্রগুলো ফেরত চায়। আর যেহেতু উইলের কাছে কোনো অপশন নেই, এই জন্য সেও রাজি হয়ে যায়। সে বলে যাচ্ছে ঠিক আছে, লোকেশনে চলে আসো আর তোমার অস্ত্রগুলো নিয়ে যাও। এরপরে যখন রোমান জেনাকে নিয়ে সেখানে চলে আসে, তখন সে উইলকে সমস্ত ব্যাপারটা বলে, তাদের উপরে কিভাবে আক্রমণ হয়েছে সেগুলোও সে বলে। আর এগুলো শোনার পরে উইল তাকে বলে যে আসলে তোমার অস্ত্রগুলো এখন আমি একটা সেফ জোনে লুকিয়ে ফেলেছি, সো সেটা এখন আমি বের করতে পারবো না। তবে হ্যাঁ, কালকে সকালবেলা তুমি এসে নিয়ে যেতে পারবে। এখন এগুলো শোনার পরে রোমান দ্রুত জেনাকে নিয়ে চলে আসে তার পুরনো একটা কলিগের বাসায়, যার নাম ছিল ন্যান্সি। আসলে ন্যান্সি ছিল তার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড, এই জন্য সে এখানে এসে তাকে সমস্ত ঘটনাটা বলে। আর এরপর এখানে জেনাকে রেখে দিয়ে সে চলে যায় তাদের পুরনো বসের সাথে মিট করতে। আসলে যখন সে এজেন্সিতে কাজ করত, তখন এই মহিলাটা ছিল তাদের সবচেয়ে সিনিয়র বস। তো এখানে রোমান তার বসকে বোঝানো শুরু করে যে আমার উপরে একটা হাইলি ট্রেইনড টিম আক্রমণ করেছে। এখন তাদেরকে কোনো রকমে আমি মেরে তো ফেলেছি, তবে আমি এটা খুব ভালো করে জানি যে তাদেরকে যে আমার কাছে পাঠিয়েছে সে আবারও কোনো একটা টিম আমার কাছে পাঠাবে আমাকে মারার জন্য। সো প্লিজ, আমি চাই আমার পুরনো টিমটাকে এক জায়গায় করতে, যাতে করে এই টিমটাকে আমি অন্তত শেষ করতে পারি। আমার ভাইয়ের মৃত্যুর বদলাটাও আমি নিতে চাই। আসলে সে এই ব্যাপারগুলো তাকে এই জন্য বলছে কারণ এখানে এই লিডারের পারমিশন দরকার। কারণ যদি ভবিষ্যতে কোনো উল্টাপাল্টা কিছু হয়ে যায়, তাহলে সমস্ত ব্যাপারটা এই লিডারকেই কন্ট্রোল করতে হবে আর তার কাঁধের উপরেই সমস্ত দোষটা চাপবে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এগুলো শোনার পরে এই লিডার এত সহজে রাজি হয়ে যায়, যেন সে রাজি হওয়ার জন্য কত আগে থেকেই বসেছিল, কবে রোমান এসে বলবে আর কবে সে রাজি হবে। তবে যাই হোক, এরপর যখন সে ন্যান্সির বাসায় আসে, তখন সে বুঝতে পারে এখানে কোনো একটা কাণ্ড হয়ে গেছে। এই জন্য সে খুবই লুকিয়ে লুকিয়ে যখন ভেতরে যায়, তখন সে দেখতে পারে সেই হাইলি ট্রেন লোকগুলো ন্যান্সিকে আচ্ছা রকম ধোলাই করে তার বুকের মধ্যে একটা গুলি করে তার ভাতিজি জেনাকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। আর এটা দেখার পরে সে দ্রুত ন্যান্সিকে নিয়ে হসপিটালে চলে আসে, কারণ সে খুবই জঘন্য রকম করে আহত হয়েছিল। আর এরপরে যখন সে ন্যান্সিকে হসপিটালে দিয়ে আবারও তার বাসায় ব্যাক করে, তখন সে কম্পিউটারের মাধ্যমে শুরুতেই তার পুরনো টিমের সাথে যোগাযোগ করা শুরু করে। তো শুরুতেই সে কন্ট্যাক্ট করে রাজ নামের এই ইহুদি লোকটার সাথে, যে কিনা নামে তো ইহুদি মনে হচ্ছিল না। আর তাছাড়া সে তাদের টুপি পরে চার্চে কেন জানি বসেছিল। আসলে এটাই আমি বুঝতে পারলাম না সে টুপি পরে চার্চে কি করছে। যাই হোক, যখন সে তার সাথে কথাবার্তা বলে আর তাকে আসতে বলে, তখন তার ওয়াইফ তাকে সরাসরি না করে দেয়।
তবে আমরা দেখতে পারি রাজ এতটাই পাগল হয়েছিল মরার জন্য যে সে তার ওয়াইফের কথা পুরোপুরি ইগনোর করে দিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে চলে আসে। তো এরপরে রোমান কন্ট্যাক্ট করে মেক্সিকোতে মালো নামের এই লোকটার সাথে। আসলে মালো ছিল একজন ভয়ঙ্কর রকমের বম ডিফিউজার। সে যে কোনো বম সেকেন্ডের মধ্যে ডিফিউজ করে দিতে পারত। আর যখন সে রোমানের কলটা পায় তখন রোমান তাকে বলে যে আমি এটা চাই যে অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি আমাদের হেডকোয়ার্টারে আমার সাথে মিট করবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা মিশনে আমাদেরকে যেতে হবে। আর এটা শোনার পরে মালো এক কথায় রাজি হয়ে যায়, কারণ রোমান হচ্ছে গিয়ে তার ভাইয়ের মতো, সো তার কথা সে না শুনে পারবেই না। আর একেবারে ফাইনালি সে সোফিয়া নামের এই মেয়েটার সাথে কন্ট্যাক্ট করে, যে কিনা ছিল একজন মার্শাল আর্ট এক্সপার্ট। আর তাছাড়া রোমানের তার উপরে একটু ক্রাশও ছিল, আর সেও তাদের সাথে মিট করার জন্য রাজি হয়ে যায়। মানে আমরা দেখতে পারি তারা তিনজনই এই মিশনটাতে জয়েন করার জন্য রাজি হয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি জোনাকে, যাকে কিনা কার্লো কিডন্যাপ করে তার হেডকোয়ার্টারে নিয়ে এসেছে। এখানে কার্লো এসে তাকে নির্ভয় দিয়ে বলে যে এখন আমি তোমার চাচা রোমানকে কল দেব, আর যতক্ষণ পর্যন্ত সে আমার কমান্ডটা ফলো করবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ক্ষতি আমি করতে দিব না। আর এরপর সে রোমানকে যখন কল দেয় তখন আমরা দেখতে পারি রোমান হসপিটালে উইলের সাথে বসেছিল। তো প্রথমে সে তাকে ওয়ার্ডার দিয়ে বলে যাতে করে এখনই সে গিয়ে একটা ফিমেল নিউক্লিয়ার সায়েন্টিস্টকে কিডন্যাপ করে নিয়ে আসে, কারণ সে কার্লোর ইচ্ছা মতো তার পছন্দ মতো একটা নিউক্লিয়ার বোমা বানাবে। আর এরপর সে তাকে সমস্ত ডিটেলগুলো পাঠিয়ে দেয় সেই মহিলার, আর সে বলে যে দ্রুত তাকে গিয়ে কিডন্যাপ করে নিয়ে আসতে। আর সে তাকে থ্রেট করে এটাও বলে যে যদি তুমি 19-20 কিছু একটা করার ট্রাই করো তাহলে তোমার ভাতিজিকে আর তুমি দেখতে পাবে না, তাকে আমি এখানেই শেষ করে দেব। তো এরপরে পরদিন সকালবেলা তার পুরো টিমটা এখানে চলে আসে তার সঙ্গে মিট করার জন্য, যেখানে সে সোফিয়াকে খুবই ভালো করে ওয়েলকাম করে। আর এরপর তাদের সবাইকে একটা প্লেনের মধ্যে বসিয়ে সে সেই নিউক্লিয়ার সায়েন্টিস্টের লোকেশনের দিকে নিয়ে যাওয়ার ট্রাই করে। আর এখানে একটা মিটিংয়ের মধ্যে সে তাদের সবাইকে বলে দেয় যে আসলে কার্লো তার ভাতিজি জেনাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে, যে কিনা একটা সময় তার ভাইকেও খুন করেছিল। আর তাছাড়া কার্লো তাকে এটাও বলেছে যে একটা সায়েন্টিস্টকে দ্রুত কিডন্যাপ করে নিয়ে আসার জন্য যদি সে এটা না করে তাহলে সে জেনাকে খুন করে ফেলবে। আর এগুলো বলার পরে সে তার পুরো টিম মেম্বারদের কাছে সাহায্য চায়, কারণ সে এটা বিশ্বাস করত যে তারা সবাই মিলে যেই কোনো ওয়েতে এই ব্যাপারটাকে হ্যান্ডেল করে নিতে পারবে। তো এখানে সে প্ল্যানিং করেছে সে সায়েন্টিস্টকে কিডন্যাপ তো করবে, তবে সে কোনোভাবেই সায়েন্টিস্টকে কার্লোর হাতে দিবে না, বরং সায়েন্টিস্টকে একটা টোপ হিসেবে ইউজ করে সে ফাইনালি কার্লোকে ধরে ফেলবে। আর এগুলো শোনার পরে ফাইনালি তার পুরো টিম তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তো এরপরে পরদিন সকালবেলা যখন তারা সেই সায়েন্টিস্টের অ্যাড্রেসের কাছে চলে আসে তখন সায়েন্টিস্টের অ্যাড্রেসে গিয়ে আক্রমণ করার আগে তারা এখানে বসে একটা স্ট্র্যাটেজি বানানো শুরু করে। আর এখানে লম্বা একটা ডিসকাশনের পরে ফাইনালি তারা সিদ্ধান্ত নেয় যে রোমান আর সোফিয়া এখানের এমপ্লয় হয়ে গিয়ে সেই সায়েন্টিস্টকে কিডন্যাপ করে নিয়ে আসবে, যেখানে কিনা মার্লো বাইরে থেকে সমস্ত ব্যাপারগুলোকে পর্যবেক্ষণ করবে। আর অন্যদিকে রাজ আর উইল গাড়ির মধ্যে বসে সমস্ত সিসি ক্যামেরাগুলোকে হ্যাক করে সেগুলোর সমস্ত ইনফরমেশন দিয়ে রোমান আর সোফিয়াকে গাইড করবে। তো এগুলো ফিক্স হওয়ার পরেই রোমান আর সোফিয়া এমপ্লয়ীদের ড্রেস পরে দ্রুত চলে আসে কোম্পানির মধ্যে। আর তখন বাইরে মার্লো সিকিউরিটি গার্ডদের ড্রেস পরে তাদের সঙ্গে মিশে কথাবার্তা বলা শুরু করে। আর তখন রাজ আর উইলও অ্যাকশনের মধ্যে চলে আসে, তারা সমস্ত সিস্টেমটাকে হ্যাক করে ফেলে। আর এরপর রোমান আর সোফিয়া তাদের ইনস্ট্রাকশন পেয়ে যখন আস্তে আস্তে করে সামনের দিকে যাওয়া শুরু করে তখন ফাইনালি তাদের সিকিউরিটি সিস্টেম হ্যাকের জন্য তারা ভেতরে যাওয়ার অ্যাক্সেস পেয়ে যায়। আর ফাইনালি মধ্যে গিয়ে তারা সেই সায়েন্টিস্টের রুমের দিকে যাওয়া শুরু করে। তবে যখন তারা রাস্তায় ছিল তখন তারা এই গ্লাস রুমের মধ্যে আটকা পড়ে যায়, কারণ সোফিয়া ভুল করে একটা ভুল পাসওয়ার্ড দিয়ে দেয়। আর যখন রাজ এটাকে হ্যাক করার ট্রাই করে তখন এখানে মাল্টিপল পাসওয়ার্ড সিকিউরিটি থাকার জন্য কোনোভাবে এটাকে সে হ্যাক করতে পারছিল না। তো এখন এগুলো দেখার পরে সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য মার্লো বাইরে একটা বম ফিট করে দেয়। আর যখনই সেই বমটা ব্লাস্ট করে তখন এখানে সবাই পাগলের মতো দৌড়াদৌড়ি করা শুরু করে যাতে করে তারা একটু সময় পেয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি ভেতরে রোমান আর সোফিয়ার নিঃশ্বাস নিতে অনেকটা কষ্ট হচ্ছিল, কারণ এই রুমের মধ্যে কোনো রকমের অক্সিজেন ছিল না। তবে তখনই মার্লোর সেই ভয়ঙ্কর ব্লাস্টের জন্য এই গ্লাসের রুমটার দরজাটা খুলে যায়, যেই জন্য অক্সিজেন মধ্যে প্রবেশ করার জন্য কোনো রকমে তাদের জীবনটা সেভ হয়। আর যখন সিকিউরিটি গার্ডরা তাদেরকে চেক করতে আসে তখন তারা এমন একটা ভং ধরে যেন তারা বড় কোনো সায়েন্টিস্ট, এই জন্য তারা সায়েন্টিস্ট রুমের কাছে চলে যাওয়া শুরু করে। আর ফাইনালি যখন সেই মহিলাটাকে তারা পেয়ে যায় তখন সেই মহিলাকে উল্টাপাল্টা বুঝিয়ে তারা গাড়িতে করে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। তবে যখনই গার্ডরা এই ব্যাপারটা বুঝতে পারে তখন তারা তাকে ফলো করা শুরু করে, আর এই জন্য তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি রোমান প্রথমে তাদের উপরে গুলি করলেও কোনোভাবেই তাদেরকে শেষ করতে পারছিল না, আর এই জন্য মার্লো একটা বম্বের ব্লাস্টিং করে এখানে ফাইনালি তাদেরকে শেষ করে দিয়ে তাদের থেকে নিজেদের পিছু ছড়িয়ে নেয়। তো এরপরে যখন তারা সায়েন্টিস্টকে তাদের আস্তানায় নিয়ে আসে তখন এই সায়েন্টিস্ট প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল। আর সে রোমানকে জিজ্ঞেসও করে যে আসলে তোমরা আমার সাথে কি করতে যাচ্ছ।
তবে তখন রোমান তাকে বুঝিয়ে বলে যে প্লিজ আপনি এত বেশি ঘাবড়াবেন না, কারণ আপনার কোনো ক্ষতি আমরা হতে দিব না, উল্টো আমরা আপনার প্রোটেকশন দিচ্ছি। কারণ কার্লো নামের একটা গ্যাংস্টার আপনাকে কিডন্যাপ করার জন্য আমাদেরকে অর্ডার দিয়েছিল। আর তাছাড়া সে এইটাও বলে দেয় যে কার্লো আমার ভাতিজিকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে, যাকে কিনা আপনার বদলে আমাকে দিবে বলেছে। তবে আমরা এই কাজটা করতে যাচ্ছি না, আমরা উল্টো কার্লোকেই ধরতে যাচ্ছি। আর যখন তারা এই সমস্ত প্ল্যানিংগুলো করছিল তখনই রোমানের কাছে কার্লো কল দেয় আর সে তাকে বলে কংগ্রাচুলেশন, তুমি যেহেতু সায়েন্টিস্টকে কিডন্যাপ করতে সফলই হয়ে গেছো, তাহলে চলো এখন একটা এক্সচেঞ্জ অফার দেওয়া যাক, তোমার ভাতিজির বদলে তুমি সায়েন্টিস্টকে দিবে। আর এটা শোনার সঙ্গে সঙ্গে রোমানও রাজি হয়ে যায়, কারণ সে এইটাই চাইছিল। আর ফাইনালি তারা একটা মিটিং ফিক্স করে একটা ব্রিজের উপরে, যেই ব্রিজটা কিনা ছিল শহরের একেবারে মাঝখানে। তো এখন ফাইনালি সেখানে যাওয়ার আগে তারা সবাই মিলে একটা প্ল্যানিং করে যে এখানে শুধুমাত্র রোমান একা গিয়ে তার সঙ্গে মিট করবে, আর তার যেই বাকি টিম মেম্বাররা আছে তারা সবাই তাকে দূর থেকে মনিটর করবে। আর তাছাড়া তারা প্ল্যানিং করে তারা সায়েন্টিস্টকেও সেখানে নিয়ে যাবে না, কারণ রোমানের এখানে একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেই কোনো মূল্যে কার্লোকে ফাঁসিয়ে একটা সার্টেন লোকেশনে নিয়ে যাওয়া। তো এরপরে যখনই রোমান সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন তার সমস্ত টিম মেম্বার হেডকোয়ার্টারে তার জন্য ওয়েট করছিল। তবে এর মধ্যেই হ্যাকার মানে সেই রাজ নামের লোকটা কোনো রকমের জর্নাল লোকেশনটাকে ট্রেস করে ফেলে, যে কিনা একটা খালি বিল্ডিংয়ের মধ্যে ছিল। মানে তারা যেমন প্ল্যানিং করেছে সায়েন্টিস্টকে তারা নেবে না, তেমনি কার্লোসও প্ল্যানিং করেছে সে জানাকে সেখানে নিয়ে যাবে না। তবে এই হ্যাকার কী করে জর্নাল লোকেশনটা বের করলো সেটা আমরা একটু পরে জানছি। তো যাই হোক, এখন রাজ মার্লো আর ন্যান্সিকে নিয়ে কোনো রকমে চলে যায় তাকে সেভ করে নিয়ে আসার জন্য। আর তখন হেডকোয়ার্টারের মধ্যে সেই সায়েন্টিস্টকে সোফিয়া আর উইল গার্ড দিচ্ছিল। আর একটু পরে যখন রোমান সেই ব্রিজের উপরে চলে আসে তখন সে কার্লোর সাথে মিট করতে আসলেও উল্টো কার্লো তাকে কল দিয়ে বলে যে তুমি যেই চালাকি করে আমাকে জালের মধ্যে ফাঁসানোর ট্রাই করছো সেটা না করাটাই তোমার জন্য বেস্ট হবে, কারণ তুমি নিজেই এখন একটা জালের মধ্যে ফেসে গেছো। কিন্তু কিভাবে? আসলে কার্লো জালটা পেতেছিল এমন করেই। অন্যদিকে যখন রাজ আর ন্যান্সি সেই রুমটার মধ্যে জানাকে সেভ করতে গিয়েছিল তখন তাদের মনে হয়েছিল হয়তোবা তারা জানাকে সেভ করে এখান থেকে নিয়ে যাবে আর ওই দিক দিয়ে কার্লোকেও ধরে ফেলবে। তবে যখন তারা রুমের মধ্যে যায় তখন তারা বুঝতে পারে এটা ছিল কার্লোর একটা শুধুমাত্র ফাঁদ। আর এই ব্যাপারটা জানার পরে দ্রুত রোমান হেডকোয়ার্টারে সবার সাথে কন্ট্যাক্ট করা শুরু করে আর তাদের সবাইকে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে, কারণ যেই কোনো সময় কার্লোর লোকজন হেডকোয়ার্টারের মধ্যে আক্রমণ করতে পারে। তবে এরপরে যখনই রোমান দ্রুত হেডকোয়ার্টারে ব্যাক করে ততক্ষণে সে দেখতে পারে সেই লোকগুলো উইলকে এসে আচ্ছা রকম ধোলাই করে আহত করে দিয়ে চলে গেছে। তবে সৌভাগ্যবশত ন্যান্সি আর সেই মহিলাটা ভেন্টিলেশনের মধ্যে লুকিয়ে কোনো রকমে সেভ হয়ে গেছে। তো এখন যেহেতু সায়েন্টিস্ট কোনো রকমে সেভ হয়ে গেছে এই জন্য তারা ফাইনালি সিদ্ধান্ত নেয় তারা অন্য একটা হেডকোয়ার্টারে শিফট করবে, যেটা কিনা একটা জাহাজের মধ্যে ছিল। আর এখানে এসে তারা অনেক বেশি চিন্তা করাও শুরু করে, অনেক বেশি প্ল্যানিংও করা শুরু করে, কারণ তাদের এখন একটাই মিশন, যেই কোনো মূল্যে কার্লোর হাত থেকে তার ভাতিজিকে সেভ করে নিয়ে আসা। তবে এর মধ্যেই কার্লো আবারও রোমানের সাথে কন্ট্যাক্ট করে আর এইবার সে তাকে থ্রেট করে বলে যে যদি তুমি সেই সায়েন্টিস্টকে আমার হাতে তুলে না দাও তাহলে এখনই আমি তোমার ভাতিজিকে শেষ করে দেব। আর এটা শোনার পরে রোমানও কোনো রকমে রাজি হয়ে যায়। তবে সে এই কাজটা করার আগে তার ভাতিজির ভয়েস শুনতে চাইছিল, এই জন্য যখনই সে তার কাছে ফোনটা দেয় তখন রোমান তার কাছে প্রমিস করে যে তুমি একেবারেই চিন্তা করবে না, আমি যেই কোনো মূল্যে খুব দ্রুতই তোমাকে সেভ করব। তো এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ফাইনালি রোমান আরও একবার তার প্ল্যানিংটা চেঞ্জ করে। এবার সে গিয়ে তার পুরো টিমকে বলে যে এখন আমরা কার্লোর কাছে সায়েন্টিস্টকে হ্যান্ডওভার করে দিব। তবে হ্যাঁ, আসল সায়েন্টিস্টকে তো অবশ্যই দিব না, আমরা নকল সায়েন্টিস্টকে দিব। আর সেই নকল সায়েন্টিস্ট হবে সোফিয়া। আর যতক্ষণ এই পুরো মিশনটা চলবে ততক্ষণ রাজ এই আসল সায়েন্টিস্টকে এখানে থেকে গার্ড করবে। তো এখন যখন তাদের প্ল্যানিংটা কমপ্লিট হয়ে যায় তখন ফাইনালি ন্যান্সি অনেক কষ্টের পরে সেই সায়েন্টিস্টের রূপটা নিয়ে নেয় আর এরপর তারা একটা কারে করে চলে আসে কার্লোর লোকেশনে। তবে এই গাড়ির ডিকির মধ্যে করে তারা মার্লো আর রোমানকেও লুকিয়ে নিয়ে এসেছিল, যারা কিনা যখনই গাড়িটা চলে যায় তখন বাইরে বেরিয়ে ব্যাক এন্ট্রির সাহায্যে ভেতরেও চলে আসে। আর যখনই তারা একটু উপরের দিকে যায় তখনই কার্লোর লোকজন তাদের উপর আক্রমণ করা শুরু করে। আর যখনই তারা সেভ করার জন্য গোলাগুলি শুরু করে দেয় তখনই সে রাজকে কমান্ড দিয়ে বলে যে দ্রুত সমস্ত ইলেকট্রিসিটি বন্ধ করে দাও, যাতে করে কেউ আমাদের দেখতে না পারে। আর যখনই সমস্ত ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় তখনই কার্লো বুঝতে পারে যে কোনো একটা সমস্যা তো হয়েছে, এই জন্য সে জানাকে নিয়ে দ্রুত রুফটপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর তখন বাইরে আমরা দেখতে পারি যে সেই আসল সায়েন্টিস্টকে নিয়ে রাজ যখন গাড়ির মধ্যে ওয়েট করছিল তখনই এখানে দুইটা লোক চলে আসে, যারা কিনা এসে তার সঙ্গে ফাইট করা শুরু করে। এখন যেহেতু রাজ তেমন ভয়ঙ্কর কোনো ফাইটার না, এই জন্য তাকে আচ্ছা রকম ধোলাই করে তারা আসল সায়েন্টিস্টকে নিয়ে কার্লোসের কাছে যাওয়া শুরু করে। আর অন্যদিকে কার্লো যখনই জানাকে নিয়ে রুফটপে চলে আসে আর হেলিকপ্টার আসার জন্য ওয়েট করে ততক্ষণে এখানের ন্যান্সি আর সোফিয়াও চলে আসে।
আর এগুলো দেখার পরে কার্লো ক্লিয়ারলি বুঝতে পারে যে এইটা আসল সায়েন্টিস্ট না, তারা একটা প্ল্যানিং করেছে। এই জন্য তারা একে অন্যকে গান পয়েন্ট করা শুরু করে। তবে যখনই তারা একে অন্যকে শ্যুট করতে যাচ্ছিল তখনই এখানে সেই লোকটা আসল সায়েন্টিস্টকে নিয়ে চলে আসে। আর এটা দেখার পরে ফাইনালি বাধ্য হয়ে সোফিয়া আর ন্যান্সিকে তাদের বন্দুকগুলো নিচে রাখতে হয়। তবে তখন এই সুযোগটা পেয়ে কার্লো দ্রুত ন্যান্সিকে শ্যুট করে দেয়, আর এই জন্য বেচারি ন্যান্সির সেখানেই মৃত্যু হয়ে যায়। আর এটা দেখার পরে সোফিয়াও কোনো রকমে ঠিক থাকতে পারে না, এই জন্য সে সেই লোকটাকেও শ্যুট করে মেরে ফেলে। তবে যখন সেই সায়েন্টিস্ট সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন আমরা দেখতে পারি রোমান তাকে বন্দি করে কার্লোর কাছে নিয়ে আসে। আর সে সেই সায়েন্টিস্টের মাথায় গান রেখে বলে যে যদি তুমি আমার ভাতিজিকে ছেড়ে না দাও তাহলে কিন্তু আমি এই সায়েন্টিস্টকে মেরে ফেলবো। আসলে রোমান এটা খুব ভালো করেই জানতো যে এই সায়েন্টিস্ট কার্লোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সায়েন্টিস্টের সাহায্যেই সে তার পছন্দ মতো একটা নিউক্লিয়ার ওয়েপেন বানাতে পারবে, যেটার মাধ্যমে সে তার স্বার্থ হাসিল করতে পারবে। তবে যখন এই কথাবার্তাগুলো হচ্ছিল তখন কার্লোর কেয়ারলেস হওয়ার একটা সুযোগ নিয়ে রোমান ফাইনালি তার উপর একটা শ্যুট করে দেয়, আর তাকে সেখানে শেষ করে দিয়ে তার ভাইয়ের মৃত্যুর বদলাটা সে ফাইনালি নিয়ে নেয়। তবে তখন এখানে আরও একটা প্রবলেম শুরু হয়ে যায়। তারা দেখতে পারে জানা যে কিনা কার্লোর সাথে নিচে পড়ে গিয়েছিল সে কোনো রকমে বিল্ডিংটা ধরে ঝুলে আসে। আর এই জন্য ফাইনালি কোনো রকমের রোমান গিয়ে তাকে তার সর্বোচ্চ শক্তি দিয়ে টেনে উপরে তোলে। তবে এরপরে পরদিন সকালবেলা যখন রোমানের পুরো টিম এই মিশনটা কমপ্লিট হওয়ার জন্য সেলিব্রেট করছিল তখনই রোমানের কাছে তার লিডার কল দেয়, আর তার লিডার তাদেরকে নতুন একটা মিশন দেয় আর দ্রুত সেদিকে যাওয়ার জন্য বলে। আর এই খবরটা পাওয়ার পরেই রোমান দ্রুত তার পুরো টিমটাকে এক জায়গায় করে আর দ্রুত বেরিয়ে পড়ে সেই নতুন মিশনের দিকে। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।